খাবার টেবিলে বসে ভাইয়া কষিয়ে থাপ্পড় দিল। প্লেটে মাত্র হাত দিয়েছে, ভাবি আমার পাশে দাঁড়ানো। ভাবি ভাইয়াকে থামিয়ে দিলেন। আমি থাপ্পড় খাবার পরেও খাবারে হাত দিয়ে খাবার খেয়ে নিলাম, কারণ এই খাবারের উপর রাগ দেখালে সারাদিন আর আমার পেটে খাবার জুটবে না। ভাইয়ের ইনকামের উপরে আমি চলি। ভাইয়ের কষ্টের কারণেই কয়েক মাস ধরে দুবেলা খাবার খেতে পারছি। এখন দুই একটা ব্যাপার নিয়ে যদি না খাই তাহলে আমি খাবো কোথায়? বড় ভাই যে কোনো ব্যাপার নিয়ে ছোট ভাইকে শাসন করতেই পারে, তার জন্য ভাইয়ের উপর রাগ দেখানো ঠিক হবে না। ভাইয়া সারাদিন অফিসে কষ্ট করে, তার মাথায় কত ধরনের প্রেশার, তা একটু রাগ ঝাড়তেই পারে। সব কিছুর পরেও ভাইয়া আমাকে ভালোবাসেন। আমার এই বেকার অবস্থায়ও ভাইয়া আমাকে খাওয়াচ্ছেন, এটা অনেক বড় পাওয়া। ভাইয়া আজ আমায় থাপ্পড় কেন দিলেন তা আমি ভালো করেই বুঝতে পারছি। অপরাধ করেছি বলেই ভাইয়া আমাকে শাসন করেছেন। গতকাল রাতে ভাবির কাছে 1000-2 টাকা চেয়েছিলাম। আমি জানি ভাবির কাছে টাকা আছে, সেই সুবাদে টাকাগুলো চাওয়া। ভাবি আমাকে ডিরেক্ট না করে দিয়েছেন যে সে টাকা দিতে পারবে না। মাঝে মধ্যে ভাবির কাছ থেকে 50 বা 100 টাকা করে নেই, তাও অনেক দিন পর পর। যদিও আমার তেমন কোনো খরচ নেই বললেই চলে, বাজে আড্ডা, চা সিগারেট কিছুই নেই আমার মাঝে। তবে মাঝে মাঝে কিছু টাকার প্রয়োজন তো হয়, একটু চলাফেরা তো করতেই হয়। আমি ভাইয়ার কাছে টাকা চাই না কখনো। যদি ভাইয়া নিজ থেকে দেয় তাহলে সেটা রেখে দেই, প্রয়োজন পড়লে ভাবির কাছে টাকা চাই। আসলে ভাবি পছন্দ করে না ভাইয়া আমাকে টাকা দিক। ভাইয়া আমাকে টাকা দিলে ভাবি নানান ধরনের কথা বলে। এই তো সেদিন ভাবি বললেন, এত বড় একটা দামড়া ভাই এখনো তোমার ঘাড়ে বসে খাচ্ছে, তুমি কিছু বলো না কেন? ভাইয়া বলল, থাক, ও তো পড়াশোনা করছে, পড়াশোনার ফাঁকে 2-1টা টিউশনি করায়, তাতেই হচ্ছে। পড়াশোনা শেষ করে ভালো একটা জব খুঁজে নেবে। ভাবি রেগে বললেন, হ্যাঁ, সবই তো হচ্ছে, তোমার টাকায় চলতেছে, তোমার খাচ্ছে, এভাবে আর কতদিন? কি করব বলো, ও তো আমারই ছোট ভাই, আরও এখানের কলেজে পড়াশোনা করছে, আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? রীতা বিরক্তি নিয়ে বলে, তুমি ওকে হোস্টেলে থাকতে বলো, আমার এসব ভালো লাগে না। মন চাইলে বাইরে গিয়ে খেতে পারি না, ঘুরতে পারি না, বাসায় নিজ ইচ্ছা মতো চলাফেরাও করতে পারি না। তোমার ভাইকে রেখে তো আর বাইরে খেতে যেতে পারবো না, তোমার মন খারাপ হয়, আরও কত কিছু। আর তাছাড়া আমি একটা মহিলা মানুষ, ইজিলিভাবে চলা যায় না। রিফাত অসহায়ের মতো বলে, কি বলো তুমি? আমার ভাই তো তোমারও ভাই, ওকে কোথায় রাখবো বলো? কোথায় রাখবে তা তুমি জানো, আমি বলবো কেন? তবে তোমার ভাইকে এ বাসায় রাখা চলবে না। আমি তাদের কথাগুলো দরজার অপর পাশ থেকে শুনেছিলাম। সবেমাত্র টিউশনি শেষ করে বাসায় ফিরলাম। যেই কলিং বেল চাপতে যাব তখনই কথাগুলো শুনলাম। মনে হচ্ছিল আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এত কথা শুনতে হবে আমার এই জীবনে? এখান থেকে বাসেও যেতে পারছি না। মা কত আশা করে আমাকে ভাইয়ার কাছে পাঠিয়েছেন। এখান থেকে হুট করে চলে গেলে বা ব্যাপারগুলো মা জানতে পারলে খুবই কষ্ট পাবে। বাবা আর মা তারা দুজনে গ্রামের বাড়িতে থাকেন। ভাইয়া বিয়ে করার পরে তার শ্বশুরের সহযোগিতার সুবাদে ভালো একটা জব পেয়েছেন, মাইনেটাও মোটা অঙ্কের। ভাইয়া মাস শেষে মা আর বাবার জন্য টাকা পাঠান, তাতে আমাদের সংসারে কিছুটা স্বস্তি মিলে। মায়ের কথাই আমি শহরের কলেজে ভর্তি হয়েছি। ভর্তির অবশ্য ভাইয়া করিয়ে দিয়েছিলেন মায়ের বলার কারণে। কলিং বেল চাপ দেওয়ার পর দরজা খুলে দেওয়ার পরে আমি শুনেও না শোনার ভান ধরে আমার বিছানায় চলে গেলাম। ভাবি কিছুক্ষণ পরে এসে আমাকে আর ভাইয়াকে খাবার দিলেন। ভাবিও বসেছে আমাদের সাথে। ভাইয়া প্লেট থেকে মাছের মাথাটা আমার প্লেটে দিয়ে বলল, ছোট, পড়াশোনার কি অবস্থা? কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাইয়া, সমস্যা হবে কেন? তোমরা যেখানে আছো সেখানে সমস্যা হওয়ার কথাই আসে না। শোন, তুই কলেজের হোস্টেলে বসে পড়াশোনা কর, তোর তো দরকার আছে ভালো রেজাল্ট করার, আর আম্মাও ভালোর জন্য পাঠালো। এখানে থেকে রেজাল্ট খারাপ হোক তা আমি চাই না। ভাইয়া, আমিও ঠিক করেছি হোস্টেল উঠব, ওখানে 3টা টিউশনিও পেয়েছি। কদিন ধরে ভাবছি তোমাদের বলবো, কিন্তু তোমরা রাগ করো কি না সেজন্য আর বলতে পারিনি। তাই নাকি? এটা তো ভালোই, তাহলে আমি তোর কলেজে কথা বলে দেব, কোনো ধরনের সমস্যা হলে আমি তো আছি। আমি বুঝতে পারলাম ভাবি অনেক খুশি হয়েছে, আর ভাইও বেঁচে যাবে ভাবির কথাগুলো শোনার থেকে। আমারও কিছুটা ভালো লাগছে, অন্তত তাদের ঘাড়ের বোঝা থেকে তো মুক্তি দিতে পারবো। খেয়ে থাকি না খেয়ে থাকি তা তো কেউ দেখবে না। কিন্তু বিপত্তি ঘটল কোন এক সমস্যার কারণে। আমি কলেজ হোস্টেল উঠতে পারলাম না, আরও কিছুদিন থাকতে হবে এই বাসায়। ভাবির কপাল যেন কুঁচকে গেল, আমি না যাওয়াতে তার যেন সমস্যা হয়ে গেল। সব কিছু বুঝি, কিন্তু আমার মতো ছেলেরা যে তা প্রকাশ করতে পারে না। আমার মতো ছেলেদের যে ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খেতে হয়। মধ্যবিত্ত ছেলেদের অনেক কিছু সহ্য করতে হয়, চাইলেই সব কিছু পাওয়া যায় না, সব কিছু নীরবে মানিয়ে নিতে হয়। আমাদের মতো ছেলেদের কাছে বাবা মায়েরা অনেক কিছু আশা করে, আমাদের নিয়ে ভাবে, কিন্তু আমরা সামর্থ্যের কাছে হেরে যাই।
আমরা চাইলেই আঘাত দিয়ে কিছু বলতে পারি না, কারণ তারা আমাদের কাছে অনেক কিছুই চায়। চায় ভালো একটা মানুষ হয়ে যেন। আমার ভাইয়া আটকে আছে ভাবির কাছে। ভাবি যেটা বলে সেটাই ভাইয়ার মানতে হবে। ভাবি যে আমার বাবা মাকে মাস শেষে কিছু টাকা পাঠায়, এটাই অনেক। কিছু বলতে গেলে সে টাকাও পাবে না বাবা মা। অনেক কিছুই ভাবতে হয় আমাদের। আর 5 দিন পরে হোটেলে উঠব, তাই চেয়েছিলাম বাবা মায়ের কাছে গিয়ে একটা রাত থাকব। গতকাল আমি ভাবির কাছে এই কারণেই 2000 টাকা চেয়েছিলাম যে বাড়িতে যাব। অনেকদিন বাসায় যাওয়া হয় না, আর হোস্টেলে উঠলে আরও অনেকদিন লেট হবে বাসায় যেতে। আমি টিউশনি করে যে টাকাটা পেয়েছিলাম তা বাসায় পাঠিয়ে দিয়েছে, তাই আমার হাত ফাঁকা। কিন্তু টাকা চাওয়ার জন্য যে থাপ্পড় খেতে হবে তা আমি বুঝতে পারিনি। আসলে দোষটা আমারই ছিল। ভাবি টাকা দিতে না চাওয়াই আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছিল যে ভাবির ভাইকে 1000 টাকা দিতে পারলে আমায় কেন 2000 টাকা দিতে পারবে না। এটা বলাই ছিল আমার অপরাধ। ব্যাগ গুছিয়ে ভাইয়ের বাসা থেকে চলে আসলাম। হোস্টেলে এসে কেমন জানি ভালো লাগছে না, কিন্তু পরক্ষণে মনটা ভালো হয়ে গেল। কারণ আমাদের মতো ছেলেদের কিছু করতে হলে অনেক কিছু সইতে হবে, অনেক কিছু উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাময়িক বেদনা ক্ষতির কিছু না, বরং আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে। আপনাকে বুঝলেই ভালো থাকা যায়। পৃথিবীতে হয়তো বাবা মা ছাড়া কেউই আপন না। ভাই বোন একটা সময় কেমন মুখ ফিরিয়ে নেয়। জীবনযুদ্ধে বেঁচে থাকতে হলে শত বাধা বিপত্তি উপেক্ষা করে যেতে হবে।